আরো একজন আছে তো, তার সম্পর্কেও কিছু বলেন। কি? ওই যে আমগো বকুল কাকা। পরীর নির্দেশিত দিকে গোয়ালে তাকিয়ে দেখতে পায় একজন মধ্যবয়স্ক পুরুষ। তাদের দিকেই তাকিয়েছিল এতক্ষণ। বড় বাজানের বউ দেখছিল আড়ালে থেকে। পরী বলতে সে দেখা বাদ দিয়ে ছটফট কাজে লেগে পড়ল যেন। শ্রাবণ মৃদু হাসল। গোয়ালের সামনের দিকে মোটামুটি রকম একটা জায়গা, ফাঁকা বিস্তার মাঠে নামার জন্য। এপাশেও লোহার গেট। গোয়ালের মুখোমুখি বিপরীত পাশে পার বাঁধাই করা পুকুর। পানি স্বচ্ছ হলেও নিচের শ্যাওলা জমায় সবুজ হাবাব দেখাচ্ছে দূর হতে। বাড়ির বাউন্ডারি পুকুর পর্যন্ত ঘিরে রাখা। সারি সারি তালগাছ দাঁড়িয়ে আছে পাড়ের ছায়া হয়ে। সাথে আবাদি মাঠে না নেমে পুকুরের পাশটা ঘেঁষেই দাঁড়ায় শ্রাবণ। পরীকে তখনকার জিজ্ঞাসায় এখন বলে, বকুল কাকা বোধহয় লাজুক স্বভাবের। আরে না, আজ তো কাজ্জাখোর। এই পুকুরে মাছ আছে? আসিল, শখে চাষ করছিল বিপু ভাইজান। গতবার খাড়া ঢলকে পুকুর ভৈরা সব মাছ গেছে খেতে নাই মা। পাড়ার লোকে চিলের লাহান পড়ছে আইয়া। বৃষ্টির বহু তেজ। দেখেন না, ভর ভর হইয়া রইছে এখনই। আরে আপনি তো ওষুধ খান নাই ভাবি, তাড়াতাড়ি যান। হাতে গোলাপটা দোলাতে দোলাতেই পরীর সাথে ঘরে উঠতে যায় শ্রাবণ। ব্যাগ কাঁধে মাত্রই বের হচ্ছে অর্পা। গোলাপ দেখেই রাগ হয় তার। থমথমে চোখে তাকায় শ্রাবণের মুখে। মুখোমুখি হওয়ায় শ্রাবণ মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাচ্ছ? জিজ্ঞাসার জবাব আর কি দিবে। রাগে হনহনিয়ে যেতে থাকে গেটের দিকে। পারভিন পরীকে পাঠায় রিকশায় তুলে দিয়ে আসতে। শ্রাবণ একা একাই ঘরে আসে। ওষুধ হাতে নিয়ে দেখে সেবন করে। প্রতিবেশী এক দাদি এসেছে ইফতেখারের, চেয়ারম্যানের চাচি হয় সম্পর্কে। পারভিনকে বাইরে থেকে বারান্দায় দেখে জিজ্ঞেস করে, কি গো বউ, তোর পোলাই নাকি বিয়া করছে? দাওয়াত জেনে করলি না? দাওয়াত দেওয়ার কপাল থাকলে তো দিমু। পরীর সাথে তুরতুরি। কই নাথ বউ, কই লুকাইছে? পারভিন বলে না কিছুই। পরী আহ্লাদে টেনে নিয়ে যায় দাদিকে দেখাতে। শ্রাবণকে ওষুধ খেতে দেখে বলে, এই বয়সেই ওষুধ খাওয়া ধরছস গো বুড়ি, বাকি দিন কেমনে যাইব? রোগা বউ আনলো নি নাতি? কথার প্রত্যুত্তর না করে অপরিচিতকে সালাম দেয় শ্রাবণ। দাদি সালামের জবাব দিতেই কথার প্রত্যুত্তর করে পরী। বেশি কথা কইও না দাদি, তুমি জেনে একেবারে ওষুধ ছাড়া থাকো। আমি তো বুড়া, নানান রোগে ধরে বুড়া গো। ওষুধ থাকবো বুড়া মাইনসের লাইগা, জোয়ানের এই দশা কেন? যেন জোয়ানে একেবারে বীর কন্যা ছিল, ভাবি জ্বর হইছে তাই ওষুধ লাগছে। তোমার লাহান উঠতে বইতে ওষুধ লাগে না। নাথ বউয়ের বাড়ি কই? ও মা গো, শহরতে ধইরা লইয়া আইছে। ছাত্তার গো বাড়িতে না আইছে শুনছি, তাগো আবার শহরে আত্মীয় কইতে আইলো। পরী থমকে ওঠে। এই এত কথা তোমার জানা লাগতো না। শহরে হোক আর গ্রামে, নাতবো পছন্দ হইছে কিনা হেইডা কও। তুই এমন থমকাস কে? তোমার সঙ্গে আমার জন্মান্তরের শত্রুতা যে। খারা তোরে বিদায় করতেছি নাগর ধইরা। নাগরের লগে বাইন্ধা তোমারেই দিয়া দিমু শালি। বুড়ি হাত উঠিয়ে থাপ্পড় দেয় পরীর পিঠে। সরে যায় পরী। শ্রাবণ মৃদু হাসে। বুড়ি শ্রাবণকে দেখে আবার বেরিয়ে আসে ঘর থেকে। পারভিনকে বলে, নাতি তো এক্কেরে চান্দের পরে আনছে গো বউ। পাশ থেকে এখানেও পরীর আপত্তি। ওই বুড়ি পড়ি তো আমি। এই যা, তুই ওই দিক যা, কথা কইয়ে শান্তি নাই, এইডাল লাগি। পরী চলে আসে শ্রাবণের কাছে। পারভিনের সাথে কথা বলতে বলতে বেরিয়ে যায় দাদি। ওদিকে একটু পরে পরীকে দিয়ে শ্রাবণকে ডাকায় আফজাল হোসেন। শ্রাবণ তার ঘরের দরজার সামনে এসে সালাম দেয়। আফজাল হোসেন তাকে সোফায় বসতে বলে। ছড়ানো পা গুটিয়ে খাটে বসে আছেন তিনি। দৃষ্টিনত রেখে বসে থাকে শ্রাবণ সামনে। দরজায় দাঁড়িয়ে আছে পরীও। আফজাল হোসেন গম্ভীর মুখে জিজ্ঞেস করে, জ্বর কমছে? জি। বাড়ি কই? আমার বাড়ি নেই, জন্মস্থান ঢাকায়। নানা ভাড়া থাকতো সেখানে। নানির কাছে বড় হয়েছি। আব্বা আম্মা নাই? মাথা দুদিকে নাড়ে শ্রাবণ। ঢাকার কোন জায়গায় বড় হইছো? কোনাপাড়া। বাপের জেলা? বাবাও ঢাকাতেই থাকতো। সাত্তারে বাড়ি কি? আমার সাথে ওনাদের কোনো পরিচয় নেই। মজিদা খালার কাছে আশ্রয় পেয়েছি গ্রামে কাজের সন্ধানে এসে। এতদিন কেমনে চলতা? একটা এনজিওতে চাকরি করতাম, এখন আরেকটু ভালো অবস্থায় যাওয়ার চেষ্টা করছি।
আমি আমার পোলার কাছে এমনটা কোনোদিন আশা করি নাই। মান সম্মান নিয়ে টানাটানির ব্যাপার, বউ যখন হয়ে আইসই চাকরি বাকরির জন্য আর দৌড়াইও না। আমার পোলাগো আমি অন্যের গোলামি খাটতে দেওয়ার ইচ্ছা রাখি না। করলে ব্যবসা করব, নিজের জমি জমা দিয়ে আয় করে চলবো। আর তুমি তো বাড়ির বউ পরিচয় থাকবা, চাকরি বাকরির দরকার নেই। তবে কি আমারও ব্যবসায় নিয়োজিত হওয়া উচিত? দৃষ্টি তুলে চাঞ্চল্যকর জিজ্ঞাসা ছুড়ে দেয় শ্রাবণ। মুখের উপর পাল্টা জিজ্ঞাসা বোধহয় প্রত্যাশা করেননি আফজাল হোসেন। থমথমে মুখখানা গ্রীষ্মের খাখা দুপুরের মতো স্থির করে রাখেন। শ্রাবণ পুনরায় দৃষ্টি নামিয়ে নেয়। আফজাল হোসেন বলেন, কোনোটাই করবা না, সংসার দেখবা। এটাই মেয়ে লোকের কাজ, নিরাপদ কাজ, ঘরের গড়নি হওয়া সম্মানের কাজ। পুরুষ থাকতে ঘরের বাইরে নারীর পরিশ্রম দেওয়া অতিরিক্ত আর কোনো দরকার পড়ে নাই। শ্রাবণ নীরব থাকে। তাকে যাওয়ার অনুমতি দেয় আফজাল হোসেন। যাওয়ার সময় বলেও দেন, কারো কাছে পরিচয় বর্ণনা দেওয়ার দরকার নাই। কেউ জিগাইলে বাড়ি ঢাকা কইয়া দিবা, এই শেষ। শহুরে পুত্রবধূ পেয়ে যে শ্বশুরেরও মন গলা ভাব ব্যক্ত হয়েছে বুঝতে অসুবিধা হয় না উপস্থিত দুইয়ের। শ্রাবণ উঠে চলে যায়। পরীর সাথে আবার এসে আশ্রিত হয় অর্পার ঘরে। পরীকে জিজ্ঞেস করে, এক মুঠো কালো জিরে এনে দিতে পারবে? কালো জিরা দিয়ে কি করবেন? মুখটা তেতো হয়ে গেছে, চিবাতাম। তিতা মুখে তিতা চাবাইবেন? তাই তো কালো জিরে দিয়ে এই তেতোকে ঢাকবো। পরী ছুটে যায় কালো জিরে নিয়ে আসতে। খাটে বসে পা ঝুলাতে থাকে শ্রাবণ। ভাবনা চেপে আছে মুখাভাবে। পরী এসে তার হাতে কালো জিরে দিয়ে নিজের মুখে এক চিমটি পুড়ে দেয়। শ্রাবণ দাঁতের চিপে কালো জিরে পিষতে পিষতে বলে, পরি শ্বশুর আব্বার হাতের কনিষ্ঠা আঙুল বোধহয় অর্ধেক কাটা, না হয় ছোট। আমি কি ভুল দেখলাম? না, ঠিকই দেখছেন, কাইটটা গেছে। আল্লাহ, কিভাবে হলো এমন? কেউ কেটে দিয়েছে ঝগড়া করে? আরে না ভাবি, কি যে কন, কাকাই যাইব মারামারি করতো? না মানে উনি তো রাজনীতিতে জড়িত, পত্রিকায় তো কত হয়রানির ঘটনাতেই এমন দেখা যায়। এজন্য যেন মনে হচ্ছিল এমন কিছু কি না। না, কাকাই তো মাত্র 6 বছর ধরে চেয়ারম্যান পদে হাঁক দিতে নামছে। এইটা বহু আগে কাইটটা গেছে। আপনাগো শহরের দিকে গিয়ায় রোড অ্যাক্সিডেন্ট নাকি হয়েছিল একবার। কাকাই যখন ইয়াং বয়সে আসিল, মাত্র নাকি নতুন বিয়া করছে তখন। পরিবারে মানছে তো ভাবছে ময়রাই বুঝি গেছে, আল্লাহও বাঁচাইয়া আনছে। ও, আঙুলটাই কাটা জ্বর ছিল। দুঃখ প্রকাশ হলো শ্রাবণের গলায়। পরী জানায়, আঙ্গুল খালি? কাকার পায়ে দেহি এত বড় শিলি, পিঠে শিলি। ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তবে। হো। আর একটু নীরব থেকে কালো জিরে চিবাতে থাকে শ্রাবণ। পরক্ষণে বলে, আমি তো কাপড় চোপড় কিছু আনিনি, গোসল করে পরবো কি? হেডা আমি কেমনে কই ভাইজান? বাড়ি থাকতে কইলেন না ব্যবস্থা কইরা যাইতো। আমার তো আর অতিরিক্ত কাপড় চোপড় নাই। আমারটা কি আপনি পরবেন? ওয়ার্ড্রোব খুললা দেখেন আপনার কোনোটা লাগে কিনা। আপনার এই বেডির এত জামা কাপড়। না না, তোমার আপার সবকিছুতেই নাকি ভাগ বসিয়ে ফেলছি। তারটা আমারও হবে না। তুমি বরং তোমার আম্মার কাছ থেকেই একটা শাড়ি চেয়ে নিও আমার জন্য। ঠিক আছে, দেখ মনে। একটু জাম্বুরা খাইবেন? গাছে আছে, নিয়ে আসি। শুকনো মরিচ টাইল্লা ভর্তা খাইলে ভাল লাগবো না জ্বর মুখে। কত খেয়াল রাখো তুমি, আমার ধন্যবাদ দিতেও কম মনে হয়। কি যে কন ভাবি, আপনি বসেন, আমি ঝটপট নিয়ে আইতাছি। সকালে ঘুম হতে জেগেই দেখে ঝিরঝিরি বৃষ্টি। ঠান্ডা পেয়ে কড়া ঘুমে জমে গিয়েছিল শ্রাবণ। অর্পাকে পড়ার জন্য ডাকতেই তার ঘুম ভেঙেছে। হাত মুখ ধুয়ে অবসর কাটাচ্ছে বারান্দায় পায়চারি করে। কুয়াশার মতো হালকা বৃষ্টি তাকে টানছে একটু সিক্ততায় মিশে যেতে। তবুও যাচ্ছে না, দেহে এখনো অল্প স্বল্প জ্বর অবশিষ্ট থাকায়। আর কত আশেপাশের মানুষগুলোকে ভোগান্তিতে ফেলবে। তাই কুয়াশা অনুরূপ বৃষ্টিকে না ছুঁয়ে অনুভূতিতে উপলব্ধি করা। পাশের ঘরে হালকা চাপানো দরজায় তাকিয়ে ভেতরে মশারি টানানো দেখতে পাচ্ছে। কেউ ঘুমাচ্ছে। ইফতেখার নাকি বিপুই কে জানে। গতকাল সকালে যে ইফতেখারকে দেখেছিল সারাদিন বাড়ি ফিরেনি। রাতেও ফিরেছে কিনা দেখেনি। সে ঘুমানো পর্যন্ত ফিরেনি। দূরে কোথাও গেছে নাকি? মনকেই প্রশ্ন করে শ্রাবণ। পড়িয়ে সে উকি দিয়ে জিজ্ঞেস করে, ভাবি নাস্তা করবেন না? আম্মাকে জিজ্ঞেস করো তো, আমি কবে থেকে রান্না বান্নায় হাত দিব? আপনার তুলতুলে হাত এখনই রান্না বান্নায় লাগাইয়া খসখসে বানাইয়েন না। আম্মা যতদিন রান্না করতেছে, পরি যতদিন সঙ্গে সঙ্গে থাইকা সহযোগিতা করতেছে, ততদিন আপনি তুলতুলে থাকেন। তাই না? ও, রান্না বান্না শেষ। নাস্তা দিমু কিনা কন? ওষুধ খাইতে হইব কিন্তু আপনার।
আমি একটু পরে খাবো। এক কাপ চা হলে মন্দ হতো না। ঘরে আদা চা সবসময় ডেক ভরা থাকে, আপনি আধা মিনিট খাড়ান, আমি 1 মিনিটের মধ্যে আইতাছি। স্মিত হেসে পায়চারি করতে থাকে শ্রাবণ। পরি কিছুক্ষণের মধ্যে চায়ের কাপ নিয়ে হাজির হয়। গরম করতে একটু দেরি হয়েছে ভাবি। ধন্যবাদ 1 মিনিটের মধ্যে চা নিয়ে আসার জন্য। আমার এই শাড়িটাই আপনারে কত মানাইছে, আপনি কি জানেন ভাবি? তুমি এইবার নিয়ে কতবার বললে এই কথা? তা তো জানি না, কিন্তু যতই দেখি অনেক ভাল লাগে আপনারে দেখতে, খালি দেখতেই মন চায় চোখের সামনে বসায় রেখা। চুমুক দেওয়া মুখে চা ফিক করে হেসে ফেলে দেয় শ্রাবণ। হেসে নেয় একটু ইচ্ছে মতো। এই কথা তোমার ভাইজান বললে না ভালো হতো। ভাইজানেরটা ভাইজান কইব নে, আমারটা আমি কইয়া সারলাম। বেশ ভালো পাম দিতে জানো তুমি। ধুরু ধুরু, সত্যি কথা কইতাছি, যাই থালা বাটি গুলা মাজলে আমার কাজ কাম শেষ। আম্মায় আবার রাইগা উঠবো নে, চা খাওয়া হইলে ডাক দিয়েন, কাপ নিয়ে যামনে। পরি রান্নাঘরে ফিরতেই পারভিন কতক্ষণ শাসালো। বড্ড পাকামো করে সে। তুলতুলে হাত গুটিয়ে বসে থাকার কথা শুনেছে বিধায় এই শাসানো। কে বলেছে তাকে আগ বাড়িয়ে মাতব্বারি করতে? শ্রাবণ এদিকে মনোযোগ দেয় প্রকৃতির ঘ্রাণে, প্রাণ হারায় কিছু উচ্ছ্বাসে। শ্বশুর বাড়িতে নতুন নতুন সময় মন্দ যাচ্ছে না তার। এরই মাঝে যুক্ত হয় ইফতেখারের ঘ্রাণ। মোটরসাইকেলে চড়ে খালিদকে পিছু বসিয়ে বাড়ি ফিরেছে সে। শ্রাবণ তো ভেবেছিল ঘুমাচ্ছেই বুঝি। ওদিকে খালিদ ও ইফতেখার দুজনেই বারান্দায় ঠাঁই নিতে নিতে দেখছে তাকে। আবারও সেই সন্ধ্যার কথা মনে হয়ে যায় খালিদের। যতবারই মনে হয় ততবারই হতবিহ্বল হয়ে পড়ে যেন। বিপুকে নিয়ে খালিদের প্রথম সন্দেহ কান্তার উপর হয়েছিল, যদিও ব্যাপারটা নিশ্চিত হতে বিশেষ খেয়াল দিতেই শ্রাবণকে পড়ে যায় চোখে। আর দ্বিধাহীনভাবে বুঝতে পারে তুলনামূলক বেশি রূপবতী শ্রাবণের সাথেই তার ভাব করে দিতে কান্তাকে জেগে ধরেছিল বুঝি বিপু। মাঝে পথে বড্ড পেকে গেল পথ। ইপ্তি এটা কি করলো? তাকে নিয়ে এমন কিছু একদমই অকল্পনীয় ছিল। এই অকল্পিত কাহিনীর হতবিহ্বলতা নিয়েই মামার ঘরে প্রবেশ করে সে অনুমতি নিয়ে। ইফতেখার দুহাতে মাথার চুলের উপরিভাগ ছাড়তে ছাড়তে এগিয়ে আসে শ্রাবণের দিকে। বাইরের কুয়াশা তুল্য হালকা বৃষ্টি মাথায় বসেছে কুয়াশার মতো করে। এই যে হাতে চুলের উপরিভাগ ছেড়ে ফেলা কি অপূর্ব লাগছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে তাই উপভোগ করছিল শ্রাবণ। ইফতেখারের দৃষ্টিদায় উপভোগ করছে শাড়ি পরিহিত নারী রূপকে। একদম অন্যরকম লাগছে শ্রাবণকে। কপালে হাতের পিঠ ঠেকিয়েই বলল, সুস্থ হয়েছে মনে হয়। অধরে স্মিত হাসি এলিয়ে শ্রাবণ কাপের দৃষ্টি রেখে চাটুকু কাপের মধ্যে ঘোরাতে ঘোরাতে পাক তুলে বলে, পরীর কথায় মানহানি হয়েছে বুঝি? ওর কথায় আবার কিসের মানহানি? আমার ইচ্ছে হয়েছে, ডেকেছি। চায়ে চুমুক দিয়ে ঠোঁট কার্নিশে হাসি রেখে চোখে চোখ তুলে শ্রাবণ। ইফতেখার জিজ্ঞেস করে, এটা মায়ের শাড়ি? আপনাকে দেখানোর উদ্দেশ্যে শাড়িটা বাছাই করে পরা, অথচ আপনার খোঁজ নেই। কোথায় থাকেন আপনি? মনে হচ্ছে কত বছর হয় আপনাকে দেখি না। পকেট থেকে টাকা, ফোন, চাবি বের করতে করতে ইফতেখার জবাব দেয়, আমি তো সকালেও তোমাকে দেখে গেলাম, ঘুমাচ্ছিলে। কিন্তু আমি তো রাতেও আপনাকে দেখলাম না। রাত 1টায় ফিরেছি। এত রাতে কেন? ঘুরতে গিয়েছিলাম ঘোড়াশাল, ফিরতে দেরি। ইস, কত আনন্দ যাচ্ছে আপনার। আজ কিন্তু শ্রাবণেরই দিন, অথচ শ্রাবণকে রেখেই আপনি শ্রাবণ ধারায় ভিজে এলেন। কথা বুঝতে একটু সময় লাগে ইফতেখারের। বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে দেখে, আবার তাকে দেখে, জিজ্ঞেস করে, আজ হতে শ্রাবণ মাস? বাঙালি মানুষ বাংলা দিনক্ষণের খবর রাখে না। হাসিতে ঠোঁট রাঙিয়ে প্রত্যুত্তর করে শ্রাবণ। ইফতেখার আবারও বাইরে দেখে, পুনরায় শ্রাবণকেও দেখে। ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, কিন্তু উভয় শ্রাবণী আজ নয়নাভিরাম। প্রশংসায় মুখের হাসি প্রশস্ত করে শ্রাবণ। খালি কাপটা নিয়ে যায় রান্নাঘরে, নিজ হাতে ধুয়ে রেখে আসে। ইফতেখারও রান্নাঘরের দরজা এসে পরীকে বলে যায় দ্রুত নাস্তা দিতে। পরী থালাবাটি ধুয়ে যাচ্ছিল। শাশুড়ি গেছে শ্বশুরের নাস্তা নিয়ে। পরী উঠতে গেলেই শ্রাবণ বাধা দিয়ে বলে, আমি নিয়ে যাচ্ছি, তুমি ধীরে সুস্থে কাজ করো। শ্রাবণ নিজ হাতে প্লেটে রুটি সবজি তুলে নিয়ে যায় ইফতেখারের জন্য। দরজার সামনে দাঁড়িয়ে বলে, এই ঘরে খাবেন নাকি অর্পার ঘরে? বিপু ঘুমাচ্ছে, তাই অর্পার ঘরেই চলে যায় ইফতেখার। অর্পা স্কুলের জন্য গোছগাছ করছিল। ইফতেখার জিজ্ঞেস করে, পরীক্ষা? আমাকে দিয়ে আসবে স্কুলে। প্রত্যুত্তর করে না ইফতেখার। খাটের এক কোণে বসে প্লেট সামনে নিয়ে খেতে শুরু করে। তার খাওয়ার তাড়া দেখে শ্রাবণ জিজ্ঞেস করে, এত তাড়াহুড়ো কেন? কোথাও যাবেন নাকি? ঘুমাবো।
ভালো ঘুম হয়নি রাতে, ভোরে উঠে দৌড়াতে হয়েছে রাস্তা দেখার জন্য। কাজ হয়ে গেছে? অনেকটা। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ স্টিলের কিছু পাকা মেঝেতে আছড়ে পড়ার শব্দ ভেসে আসে বাইরে থেকে। কানে ছিম ধরে যায় এই ঘরের প্রত্যেকেরই। পরক্ষণে আরও দুবার বাজে। প্রথমটা অজ্ঞাত ঘটনাক্রমে মনে হলো, পরের বার বসতে অসুবিধা হয় না, ইচ্ছাকৃত আওয়াজ তোলা হচ্ছে। ইফতেখার খেতে বসে বিরক্তিকর শব্দ করতেই শ্রাবণ বেরিয়ে বারান্দায় আসে। দেখে হাতে স্টিলের বাটি নিয়ে ভাইজানদের ঘরে উকি দিচ্ছে পরি, যেখানে বিপু ঘুমাচ্ছে। ওদিকে পারভিনের কণ্ঠ ধমকও ভেসে আসছে। শ্রাবণ তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন শব্দ করছো কেন? পরি এদিকে ফিরে ফিসফিস করে, ছোট ভাইজানের ঘুম থেকে তুলতাছি ভাবি, সেই কোন সন্ধ্যা রাইতে ঘুমাইছে, 10টা বাজ্যা যাইতাছে, উঠে না। আম্মাই ডাকতে কইল, কিন্তু আমি তো জানি এই বাড়ির নবাবগো ঘুম এমনি এমনি ভাঙ্গে না, তাই এইসব কৌশল আমার ধরতে হয়। কথা শেষ করতে দেরি, হাতের বাটিতে টান পড়তে দেরি হয়নি। ঠাস করে মেরে বসেছে পরীর মাথায়। মাথায় হাত দিয়ে চিৎকার তুলে এক দৌড়ে উঠোনে নেমে গেছে পরী। আল্লাহ গো! দরজার সামনে সদ্য ঘুম ভাঙা তীক্ষ্ণ দৃষ্টিতে বাটি হাতে তাকিয়েছে বিপু। পরীও মুখটাকে ভেঙাচি করে রেখে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। শ্রাবণ দুইয়ের কাণ্ডেই হতবাক। বিপু এদিকে ফিরে শ্রাবণকেও দেখতে পায়। পরক্ষণে বাটি হাতে আবার ঘরে চলে যায়। পরী মাথায় হাত ঘষতে ঘষতে এগিয়ে এসে ধীর পায়। শ্রাবণ তাকে বলে, কাজটা তোমার একদম উচিত হয়নি পরি। আমি সজাগ আছি, আমার মাথাটা পর্যন্ত ঝিম ধরে গেছে। আর সেখানে বিপু ভাই তো ঘুমোচ্ছিলই। তোমার বড় ভাই যেন বিরক্ত হয়েছে, অর্পাও বিরক্ত। এমন তীক্ষ্ণ একটা শব্দ কানে কতটা ক্ষতি করে জানো তুমি? আপনি দেখছেন কেমনে মারলো? আমার মাথাটাও ঝিম ধইরা গেছে। তোমার দোষে মেরেছে। দোষ খালি আমারই, উপকার করলে দোষী হই। এমন উপকার করলে দোষী হতেই হবে, তাই আর এমন করো না। ঘরের ভেতর হতে অর্পাও পরীর প্রত্যুত্তরে বলে, তুই আমার হাতেও মার খাবি এখন। ভাইয়ার দেয়া মাইরে কম হয়ে গেছে তোর। সবই মিল্লা মারেন, মারবেনই তো, কিছু কইতাম না। শ্রাবণ ফিরে তাকায় ঘরের ভেতর অর্পার দিকে। তোমাদের মধ্যে বয়সে কে বড় অর্পা? বয়সে বড় যেই হোক, অপরাধটা তো দেখবা কার বড়। অবশ্যই এখানে পরীর অপরাধ, কিন্তু বড় কে? পরি বড়। অথচ দেখো পরী তোমায় আপা বলে ডাকে, আপনি সম্বোধনে সম্মান করে। আর সে তোমার থেকে কয়েক বছরের বড় হওয়া সত্ত্বেও তুমি তাকে নাম ধরে ডাকো, তুই তোকারি করো। এটা আদৌ কোনো ভদ্রতার পরিচয় বহন করে না। কাজের জন্য সে এখানে আছে, তাই কাজের ফরমাইশ দেবে, ঠিক আছে? বড় হিসেবে একটা ভালো সম্বোধন তো করতে পারো অন্তত। এই ধরো তুমি পড়াশোনা করে শিখছো কিছু, সেই প্রেক্ষিতেই। কথা বলে না অর্পা, কিন্তু বুড়ো মাঝে বিরক্তিভাব আনে ঠিকই। মনোযোগ দেয় একটু বৈরী বিষণে। এই ঢঙ্গি মেয়ে যে ভদ্র হবে না, মনে মনে তা ভেবেই ভেঙচি কেটে চলে যায় পরী। খেতে থাকলেও কথা সবই কানে যাচ্ছিল ইফতেখারের। শ্রাবণ দরজার পাশ থেকে ইফতেখারের কাছে এগোয়। হাতের রুটিটা খেলেই খাওয়া শেষ। প্লেট খালি দেখে শ্রাবণ জিজ্ঞেস করে, না। ছোট ছোট ভুল থেকেই কিন্তু বড় ভুলের সৃষ্টি হয়। এই ছোটখাটো বিষয়গুলো আপনারা বড়রা ঠিক করে দিতে না পারলে ছোটরা ঠিক হবে কিভাবে? এই যে অর্পা ভাবছে হয়তো ভাবি তাকে অপমান করলো, কিন্তু আমি যে একটা ভুল ধরিয়ে দিচ্ছি, এটা মানতে তার কষ্ট হবে। ইফতেখার রুটি শেষ করে পানি পান করে প্লেটে হাত ধুয়ে নেয়। শ্রাবণ প্লেট হাতে তুলে নিয়েছে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। ইফতেখার অর্পাকে তখন বলল, চলো নামিয়ে দিয়ে আসি। পরে কিন্তু তোমায় অনেক আদর করে, ওকে আপু বলেই রাখতেই পারো। সে তো এক হিসেবে আমাদের মামাতো বোনই হয়, তাই না? ভাই ভাবি মিলে বলল। অর্পার মুখমণ্ডল থমথমে হয়ে রইল। বেরিয়ে যাওয়ার জন্য উঠে চলে গেছে বারান্দায়। বাবা মায়ের কাছে বলে নিচ্ছে যাওয়ার আগে। শ্রাবণ আর ইফতেখার একত্রে বেরিয়েছে বিপুর ঘর পর্যন্ত। ইফতেখার মোটরসাইকেলের চাবি নিয়েই আবার চলে যাচ্ছে। শ্রাবণ দাঁড়ায় এখানে। বিপু ভাই, বাটিটা দিন। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে বিপু বাটি এগিয়ে দেওয়ার। অধিক হতে কানে ভাসে অর্পার গলা। মোটরসাইকেলে উঠতে উঠতেই ভাইকে নিচু গলায় বলছে, ভাইয়া, ভাবিকে ফুল ছিঁড়তে নিষেধ করো, অকারণেই ছিঁড়ে ফেলে। একটা ফুল আমার শান্তিতে ফুটতে পারছে না কারোর জন্য। ভাবি ছিঁড়েছে ফুল? কালকেই তো ছিঁড়লো। এত কিপটামি করতে নাই। মাঝে মাঝে কিছু শখ আহ্লাদ পূরণের পিছু ছেড়ে দিতে হয়, সেই তো ঝরে পড়ে যাবে। খুবই অসন্তোষ হলো অর্পা। মোটরসাইকেল চেয়ারম্যান বাড়ি ছেড়ে চলে গেছে। শ্রাবণ মৃদু হাসছে অর্পার নালিশ প্রয়োগের উপর। বিপু বাটি হাতে বেরিয়ে বলে,
খুব খুশি আছেন বুঝি ভাবি? শ্রাবণ বাটি হাতে নিয়ে প্রত্যুত্তর করে। সম্বোধনের আগে ক্ষমা চাওয়ার কথা ছিল কিন্তু। ও সরি, ভুলে গিয়েছিলাম, আবারও সরি। ওকে, অর্পা তার ভাইয়ের কাছে বিচার দিচ্ছে ফুল ছিঁড়েছি বলে, তাই হাসছি। আবার ফুল ছিঁড়েছেন? আমি তো একবারই ছিঁড়লাম। সেদিন অর্পার গাছের প্রথম ফুলটাই ভাই আপনার জন্য পাঠিয়েছিলাম, আর সব হাত করতে হয়েছে আমাকে। এই মেয়ে ফুল পাগল, একটা ধরতে দিবে না কাউকে। তাও ভালো, ফুলকে পছন্দ করা মানুষদের আমিও পছন্দ করি, কিন্তু আপনি বড় অপছন্দের কাজ করলেন ভাই। আমি আবার কি করলাম? পরীর মাথায় যেই আঘাতটা দিয়েছেন, এতে তার সাথে মন্দ কিছু ঘটে যেতে পারত। আমি তো এত জোরে আঘাত করিনি, এটা বড্ড শয়তান। কোনো ভালো উপায়ে তাকে কাজ করতে দেখবেন না, যত শয়তানি চিন্তাভাবনা নিয়ে ঘুরঘুর করে। আপনি তো ভালো, তাই আপনার জন্য এটা অনুচিত হয়েছে। একটা হালকা আঘাতেও অনেক সময় মানুষের স্ট্রোক হয়ে যায়। আপনি যথেষ্ট জোরে আঘাত করেছেন, ব্যথা অবশ্যই পেয়েছে। আল্লাহ না করুক সে যদি এখন কোনোভাবে তেমন কোনো পরিস্থিতিতে পড়ে যেত, আপনি কি করতেন তখন? এই ছোটখাটো দুর্ঘটনাই যদি বড় কিছু সৃষ্টি করে ফেলে, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? এজন্য করতে হলে সাধারণ কিছু গভীরে ভেবে করা উচিত আমাদের, আর নয়তো ছেড়ে দেয়াই ভালো। শ্রাবণ থালাবাটি নিয়ে পা বাড়িয়েছে রান্নাঘরের দিকে। বিপু চুপ রয়েছে অতিরিক্ত কথা না বলে। কথার যৌক্তিকতা, নিজের অপরাধ স্পষ্ট করতে চাইছে যেন। শ্রাবণ পরীকে পাঠিয়েছে বিপুর খাবার দিয়ে যেতে। পরী অনিচ্ছুক হলেও শ্রাবণকে মানতে বাধ্য হয়েছে। নাস্তা করেই ওষুধ সেবন করেছে শ্রাবণ। বারবার বাইরে দেখছে, বারান্দায় হাঁটছে। একটু মজিদা খালাম্মার বাড়ি যাওয়া দরকার। তার সাথে বহন করা সম্পদ ওনার ঘরে পড়ে আছে সব। ব্যাগটা গুছিয়ে নিয়ে আসা দরকার, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির বেগ কিছুটা বেড়ে এসেছে। এমনি ইফতেখার ফিরেছে। পিছু রাখা একটা চারা গাছ। মোটরসাইকেল বাইরে রেখে চারা গাছটি বারান্দায় এনে রেখেছে সে। শ্রাবণ কিছুটা দূর হতেই দেখতে পায় 3টি শুভ্র বেলি ফুটে আছে ছোট্ট গাছটাতে। ইফতেখার এগিয়ে এলেই বলে, আপনি তো ভিজে গেছেন পুরো, রেইনকোট ব্যবহার করতে পারেন না? কিনতে হবে। আধ ভেজা শার্ট খুলে বারান্দায় নেড়ে দেয় ইফতেখার। ঘরে যেতে যেতে বলে, অর্পার গাছের ফুল ছিল না, তার কষ্ট হয়। এটা তোমার বেলি গাছ, ফুল ফুটলে ইচ্ছে মতো ছিঁড়ে নিও। নিজের বাড়ি হওয়ার পর কিনবে ঠিক করেছিলে না? ভালো একটা দেখতেই নিয়ে এলাম, যেখানে ইচ্ছে লাগিয়ে দিও। ঠোঁটে হাসি রাঙিয়ে বেলির দিকে তাকিয়ে থাকে শ্রাবণ। মনে বলে, আমার তো এখন ইচ্ছে করছে আপনার মন জমিনের এই গাছটি রোপণ করতে। শখ রাখতে না জানলেও শখের খেয়াল আপনি খুব রাখেন। আমার শখ প্রাণ মহাশয়, কিন্তু এটা কি আমার বাড়ি? কালো রঙের ছাতা হাতে হনহনে পায়ে হাঁটছে কান্তা। পরনে কালো বোরকা হিজাব, পায়ের জুতোটাও কালো। রাস্তায় নতুন পিচ ঢালাইয়ের রংটাও ঝকঝকে কালো। বাজারের সীমানার শেষ প্রান্ত পর্যন্ত যেতেই আকস্মিক বিপুর উপস্থিতি। চলতে গিয়ে এতক্ষণে দেখেনি, কিন্তু দূর হতে যে তার দিকে চোখ দুটো গেঁথে রেখেছিল তা বেশ বুঝতে পেরেছে হঠাৎ পথের সঙ্গী হওয়ায়। নিজ হাতের ছাতাটা কান্তার ছাতায় ধাক্কা দেয়। কথা বলে না কান্তা, বিপুই শুরু করে, র্যাব বাহিনীর মতো দৌড়াস কেন? কান্তার পায়ের গতি যেন আরেকটু বেড়ে যেতে চাইছে তার কথায়। বিপু সমানতালে হাঁটে। তোর আব্বার ছাতা নিয়ে বের হইলি? বুড়া ছাতা কিশোরীর মাথায় তুলতে আছে? আমারটা নিয়ে যা, রঙিন চকচকে ছাতা। বিরক্ত লাগছে কান্তার, তবুও থামে না বিপু। মাথা থেকে পায়ের জুতাটা পর্যন্ত কালো। কেমন দেখা যাচ্ছে তোকে জানিস? পুরাই কোকিল। তুই মানুষটাও তো কালো, শুধু চোখটা লাল। এখন তারা কবিরাজ বাড়ির সংলগ্ন আছে, আর তা খেয়াল করতেই বিপু মন্তব্য করে, ও শ্বশুরবাড়ির পথ বলে এমন দেমাগে আমায় উপেক্ষা করতে হাঁটছিস? শ্বশুরবাড়ির শব্দটা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই সাথে সাথে থেমে যায় কান্তা। চোখ পাকিয়ে ফিরে তাকায় বিপুর দিকে। ক্রোধের ব্যথায় ফাটছে সে। বিপুর হৃদয়ে যেন এই ব্যথারা স্পর্শ করে যায় আলতো করে। কত অভিমান আর অনুরাগ জমা এই চোখে। ব্যথা অনুভবের পরও মিথ্যে হাসি ফুটিয়ে বিপু বলে, ওই যে তোর চোখ লাল, আমি একদম মিথ্যে বলিনি। আমার সাথে কি আর এক পাও হাঁটবেন না। চোখ ভিজে উঠতে দেখা যাচ্ছে। কথায় সে কি ধার। বিপু প্রত্যুত্তরহীন তাকিয়ে থাকে। কান্তা আবার হাঁটতে শুরু করলে সেও হাঁটতে শুরু করে। একদম পাত্তা দেয় না কান্তার নিষেধাজ্ঞা। এই কোকিল আজ কতদিন হয় তার সাথে কোকিলা কণ্ঠে কথা বলে না। একটু সুখ দুঃখের ভার ব্যক্ত করতে চায় না। ঠোঁটের কোণে একটু হাসি আর মায়া জড়ানো কণ্ঠে দুটো আবদার করে না। কেন যে মনে বজ্রমেঘ আসে বুঝেই না।
কান্তা একটু সামনে গিয়েই আবার থেমে তার দিকে তাকায়। নিষেধ করলাম না সাথে হাঁটতে? আমার পায়ে আমি হাঁটি, তোর কি? তো হাঁটেন। তোর ছায়ার সঙ্গী হয়ে হাঁটবো। আমার ছায়ার সঙ্গী আপনাকে হতেই দিব না। এমন কেন করিস? আমি কি করলাম? আমার দোষটা কি? আপনার কোনো দোষ না, দোষ আমার। কোনো মায়ায় জড়ানোটাই আমার চরম দোষের। কেন আপনি আমায় ডাকলেন? কেনই আমি শুনলাম? আর কেনই বা দিনের পর দিন জ্বালাতন করছেন? আমি কি জ্বালাতন করলাম? বিয়ে ঠিক করছে তোর আব্বা আম্মা। বেশ তো, আপনি কিছুই করেননি। আপনার কিছু করতেও হবে না, আমার পিছুও নেবেন না। তাই তো সঙ্গে সঙ্গে চলছে। অসহ্য লাগছে। চোখের কোণের ব্যথা চলতে চলতে হাতে মুছে নেয় কান্তা। বিপু পথে দৃষ্টি বোলায়, বৃষ্টি দেখে, বলে, বিয়ে হবে না, চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। গলায় জমা অভিমানী সুরে কান্তার প্রত্যুত্তর আসে, কোনো ব্যবস্থা করতে হবে না। ওই বুড়াকে পছন্দ হয়ে গেছে বুঝি? আপনি জানেন সে বুড়া নাকি? আমার চেয়েও তো বুড়া। ফাজলামো করবেন না, যান, নয়তো আমি কলেজ না গিয়ে বাড়ি ফিরে যাব। বাদাম খাবি? আমি কি বলেছি বাদাম খাবো? তাই তো জিজ্ঞেস করছি। সাপের মতো ফোঁস না করে একটু কোকিলের মতো গানও তো ধরতে পারিস। আমার নরম মনটাই তো তোকে দিয়ে দিয়েছি বিনামূল্যে, সেখানে এমন খাঁচকাটা গলায় কেন আঘাত করছিস? আমার কারো মন লাগবে না। আমার লাগবে। কালো মানুষের মনও কালো হয়। ও বাবা, আমার এটাতেও ধার ধরে গেলি? মানে তোর সাথে কিছুই বলা যাবে না? যাবেই না। আমি পিছু ফিরে গেলে সুখে থাকতে পারবি? ঘাড় ঘুরিয়ে অভিমানী চোখে বিপুর পানে তাকায় কান্তা। এই ছেলেটাকে পাবে না ভাবতেই তার কান্না এসে যায়। কিভাবে যে তার আহ্বানে সাড়া দিয়ে ফেলেছিল বছরখানেক আগে বুঝতেই পারেনি। অথচ ছোটকালে কত খেলাধুলো করত, বিপুর হাতে মায়েরও খেত, ঝগড়াও করত। বড় বলে পাল্টা মার দিতে পারেনি যদিও, তবে বাড়ি ফিরে মায়ের কাছে নালিশটুকু করে দিত। অথচ এখনো ঝগড়া হয়, কিন্তু মারামারি আর নালিশের প্রয়োগ ধারা বদলে গেছে। তার বিরুদ্ধে নালিশ তার কাছেই দিতে হয়। কি অদ্ভুত, তাকে না দেখার ব্যথাও নিজের মধ্যে গেঁথে নিতে হয়। বিপু তার অভিমানের ডুবি অক্ষি তারকায় তাকিয়ে মৃদু হাসে, চলতে চলতে বলে, ভাইয়ের বিয়েটা হয়ে গেছে, এবার আমারও একটা ব্যবস্থা হয়ে যাবে। একটু চাপিয়ে চল, তাড়াতাড়ি প্রকাশ করে দেশ ঠিকভাবে। অন্তত একটা দিক ঠিক হলেই সাহসটা করে উঠতে পারি। প্রকাশ আর কি করব? আব্বা মা আগে থেকেই সাবধান করেছে বারবার। আপনার উকি ঝুঁকি দেখে না বুঝি? আমার উকি ঝুঁকিতে তো কাজ হবে না, তোকে স্পষ্ট বলতে হবে। এখন সেটা কি আমি গিয়ে করতে পারবো? তোর পরিবার তুই ম্যানেজ করবি। আমি গেলে তো আমাকে ডান্ডা খেয়ে আসতে হবে। আমার সাহসে কুলায় না। আপনিই প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করেন। মগের মুল্লুক, হ্যাঁ? আমার আব্বা আম্মা যাবে তোর বাড়িতে প্রস্তাব নিয়ে? তো আপনি আসছিলেন কেন? বয়সের নেশায় মাতাল হয়ে। এখন আমার আব্বা আম্মার তো সেই বয়স নাই। তুই তোর পরিবার ম্যানেজ কর, যুদ্ধ করা লাগলে তাও কর। তোর দিকটা অন্তত তুই ঠিক করতে পারলে ভাবির মতো তোকেও হুট করে ঘরে তুলে না হয় আমার পরিবারকে ম্যানেজ করে নেওয়া যাবে। জায়গা না দিলেও সমস্যা নাই, তোর বাড়িতে তো তখন আমার জায়গা হবে অন্তত, নাকি? গোমরা মুখে চোখ ঘুরিয়ে তাকায় কান্তা। বিপু ঠোঁট কার্নিশে হাসি ধরে, তাতেও যদি একটু হাসতো মেয়েটা। এই হাসির নাটকটুকুও নিজের মধ্যে ধারণ করতে পারে না দুশ্চিন্তার চাপে। সবই বুঝে সে, বুঝে বলেই তো নিজের করে নেওয়ার প্রাণপণ চেষ্টার উপায় খুঁজে বেড়াচ্ছে। পকেট থেকে বাদামের প্যাকেট বের করে দেয় বিপু। কান্তা হাতে নেয় না, উপেক্ষা করতে চায়। কি এটা? আমি নিব না কিছু। ধর। ছাতায় ছাতা ধাক্কা দেয় আবারও। কান্তা পথ চলা থেমে বলে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে আমার ভয় হয়, কান্না আসে। আপনি কিছু দিতে চাইলে আমার কান্না বাড়ে। কান্না থামালেই খেয়ে নিবি। টেনশনে শুকিয়ে গেছিস একদম। খাওয়া দাওয়া বেশি বেশি করিস। হাতের মুঠোয় প্যাকেট নেয় কান্তা। তার চোখ এখনো ভিজে আছে, আবার মোছে। আপনি মেয়ে মানুষের দিকে তাকাবেন না এভাবে। কিভাবে? কে শুকালো, কে মোটা হলো? মেয়ে মানুষের দিকে তাকাইলাম কই? হ্যাঁ, তোকে দেখলাম। আমি কি মেয়ে না? বিপু হাসে, তোর দিকে তাকাইলেই কি? আমি এখন আপনার কেউ না। কেউই না? না। আচ্ছা। একখণ্ড ভারী নিঃশ্বাস ছাড়ে বিপু। কলেজের কাছাকাছি এসে গেছে, বিদায় নিতে চাই এবার। আমি যাই। ছাতা নিবি? আমি বলেছি নিব? গরিবের ঘরে জন্মাতে লজ্জা হয়নি, গরিবের ছাতা মাথায় ধরতেও লজ্জা নেই। বেশি কথা বলিস, এজন্যই ভাল লাগে না। ছাতায় কি ধনী গরিব লেখা আছে? রঙে তাকালেই তো দেখা যায়। হয়েছে পণ্ডিত, চুপ। তোর নিতে হবে না ছাতা। আর টেনশন করিস না, ভাবির সাথে কথা বলতে হবে।
দেখি কি হয়। বাড়িতে জিজ্ঞেস করলে লুকোচুরি না করে স্পষ্ট বলে দিবি। আর আমায় দেখলে ভদ্রলোকের মতো সালাম দিবি। হুজুর আইন, তুই নিজেই সম্মান দেস না, তোর পরিবার আর কি দিব।